আসসালামু আলাইকুম। বাড়ির শেষ ব্লগটি দেখার জন্য ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ সবাইকে আমন্ত্রণ করছি নতুন একটি বাংলা ব্লগে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি যেহেতু ঢাকায় চলে আসব, আজ হচ্ছে 30 তারিখ মার্চের। সকালবেলায় আপাকে বললাম যে আপনি যেহেতু গ্রাইন্ডার মেশিনটা ইউজ করবেন না, তো এইভাবে পড়ে থাকলে কিন্তু ধুলোবালি পড়ে নষ্ট হয়ে যাবে, তো এটাকে আবারও প্যাকেট করে দেই, আপনি উপরে উঠিয়ে রাখেন। তো গ্রাইন্ডার মেশিনটাকে উপরে উঠিয়ে রাখলো আপা, আর সেই সাথে এখানে আরও কিছু জিনিসপত্র যেগুলো নিচে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, তো বললাম যে এগুলো একটু সানসেটের উপরে উঠিয়ে রাখেন রত্নাপা, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ নিচে তো পানি থাকে, আর তাছাড়া টাইলসের ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা থাকে, তো যেহেতু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, তো এগুলো কি সানসেটের উপরে উঠিয়ে রাখলেই ভালো হয়। চাটা বসিয়ে দিয়েই রত্নাপার কাছে হেল্প করছিলাম। এখন হচ্ছে আমি আর রত্নাপা একটু চা খেয়ে নিব। আমাদের নাস্তা করা শেষ দুইজনের, তো চা নিয়ে বসেছি। সেই সাথে আমার দুইটা বাচ্চাকেও আমি সকালের নাস্তা করিয়ে দিব। তো ওদের জন্য মুরগির মাংস আর পরোটা ছিল, তো সেটা এখন দুই ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর বাড়িতে এসে বাচ্চাদের একটা অভ্যাস খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু পড়ালেখা ছাড়াই ওরা দিনরাত পার করছে, সেক্ষেত্রে মোবাইলের উপরে এত বেশি আসক্তি চলে এসেছে ওদের। বাসায় থাকতে কিন্তু আমি ওদের মোবাইল টাচ করতে দিই না, তো এখন দেখছি যে এখানে না দিলে এত বেশি বিরক্ত করে আমার কাজে, তো সেটাও আসলে না দিয়ে পারা যাচ্ছে না। যেহেতু বাড়িতে টিভি নাই, অন্য কোনো অপশনও নাই বাচ্চাদের সময় কাটানোর, খেলাধুলা আছে, তো খেলাধুলার কতটুকু সময় করে তারা টাইম পাস করবে, যার কারণে দেখা যায় যে অনেকটা সময় মোবাইল নিয়েই পড়ে থাকে। দুপুরবেলা রান্নাবান্নার গোছগাছ করছে রত্না আপা, তো কাটা বাছা করছে, আর এখন আমি রান্না করতে চলে আসলাম। আজও কিন্তু ট্যাংরা মাছ কষিয়ে লাউ দিয়ে রান্না করে নিব, তো সেই কাজটা করে নিচ্ছি। আর যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের এই বাড়ির ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আজই প্রথমবারের মতো ভিজিট করছেন এবং এই লাইফস্টাইল ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে গেছে, তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজটা করে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। তো মাছটাকে যেহেতু আমি কষিয়ে রান্না করব, তাজা ট্যাংরা মাছ ছিল, আপনারা তো দেখেছেন। প্রথমে আমি যে মশলাটা আমরা তরকারিতে দিই, তার জন্য আমি পেঁয়াজটা পুড়িয়ে উঠিয়ে নিয়েছি। এরপরে আর কিছুটা পেঁয়াজ দিয়ে তার ভিতরে একটু জিরা রসুন পেস্ট দিয়ে নেড়েচেড়ে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে আরও বেশ কিছুটা হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ আর অল্প কিছুটা পানি দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে আমি কষিয়ে উঠিয়ে রাখবো। দুজন আপু জানতে চেয়েছেন গত ব্লগে যে রত্না আপা আমাদের কি হয়। একজন আপুকে লিখে উত্তর দিয়েছি, তো আরেকজন আপুকে দিতে পারিনি। তো হয়তোবা আরও অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে রত্না আপা আমাদের কি হয়, তো আজকের ব্লগে আপনাদের সেই উত্তরটা জানিয়ে দিচ্ছি। রত্নাপা আজ থেকে 9 বা 9.5 বছর আগে আমার শ্বশুরবাড়িতে ভাড়া থাকতে আসে। তখন তো আম্মা আব্বা নিচেই ছিল, তো আম্মা আব্বার পাশেই ওনারা রুম নিয়ে ভাড়া থাকতো। ওনাদের যেহেতু কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তার কারণে কিন্তু রত্নাপা অনেকটা ফ্রি টাইম কাটাতো বা একা একা সময় কাটাতো। আবার আম্মা যেহেতু একজন বয়স্ক মানুষ ছিলেন এবং সেই সাথে অনেক মিশুক মানুষও ছিলেন, আম্মা কিন্তু মোটামুটি রত্নাপার সাথেও মিশে গিয়েছিল, বা দুজনের একাকিত্ব নিঃসঙ্গ টাইমটাকেও দুজন অনেক বেশি মা মেয়ের মতো সময় কাটিয়েছে। দেখা যাচ্ছে যে অনেক সময় আম্মা কোনো কাজ পারছে না, তো সেক্ষেত্রে রত্নাপা দৌড়ে এগিয়ে এসে হেল্প করেছে। আবার আমরা যখন বাড়িতে যাব, সব সময় আমাদেরকেও রত্না আপা নিজের ভাই ভাবির মতোই সেই সম্মানটা করে। তো
এখন দেখা গেছে যে এমন হয়েছে সম্পর্কটা যে অনেক আত্মীয়র থেকেও কিন্তু রত্না আপার সাথে আমাদের সম্পর্কটা অনাত্মীয় হলেও অনেক গভীর হয়ে গেছে। তো রত্না আপাকে এখন আমরা সেই ননদের মর্যাদাটাই দিই, যেহেতু রত্না আপা আমার হাজব্যান্ড বা আমার ভাসুর দেবরকে ভাই বলে ডাকে, তো আমরা সেইভাবেই করে তাকে ননদের আসনেই বসিয়েছি। আর রত্নাপা যেহেতু 9 থেকে 9.5 বছর আমাদের বাড়িতে আছে, তো অনেকটা বিশ্বস্ত, তারপরে অনেক কেয়ারিং আমাদের সবার প্রতি। ওই যে কথাটা বললাম যে অনেক সময় অনাত্মীয় হলেও আত্মার সম্পর্ক থাকলে তারা কিন্তু আত্মীয় সম্পর্ককেও হার মানায়, তেমনটাই কিন্তু রত্না আপার সাথে আমাদের সবার সম্পর্ক। তো রান্না করার একটা ফাঁকে দুজন লোক এসেছে, আপনারা দেখলেন, তাদেরকে আবার একটু ঘরে যাওয়া ছিল সেটা দিয়ে নাস্তা দিয়েছি। একজন হচ্ছে নড়াইলের এক্স টিও, আর আরেকজন হচ্ছে যে স্কুলের টিচার। তো দুজনেই এসেছেন আমার শ্বশুরাব্বার কাছে। তো আব্বা তো নাই, আব্বা আজকে গিয়েছে খুলনায়, উনি ডাক্তার দেখাতে গিয়েছে। তো বললাম, আব্বার ফোন নাম্বার চাইলে আমি সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু চলছে। এই যে এখন লাউটা লাস্ট ফিনিশিং দিচ্ছি, মশলাটা বেটে দিয়েছে রত্না আপা, এখন আমি মিক্স করে লাউ তরকারিটা নামিয়ে রাখবো। আর আজকের যে ব্লগটা আপনারা দেখছেন সেটা কিন্তু আমি এই ব্লগটা শেষ করে দেব বিধায় কিন্তু আগামী দিনেরও কিছু ছোট ছোট ফুটেজ আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি, কারণ বাড়ির ব্লগগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনারা আসলে বিরক্ত হচ্ছেন কিনা আমি সেটাও বুঝতে পারছি না। তারপর আমার কাছে মনে হচ্ছে যে লেন্দি টাইম নিয়ে আমি যেহেতু একদিন পর একদিন ব্লগগুলো শেয়ার করি, তো সেক্ষেত্রে মনে হয় অনেক লেন্দি টাইম হয়ে যাচ্ছে। এ কারণে আসলে ওই ছোট ছোট ফুটেজগুলো আমি এই ব্লগের সাথে অ্যাড করে দিয়ে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। এরপর থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমার ঢাকার বাসার ব্লগগুলো দেওয়ার জন্য। তো আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ মরিচ রসুন দিচ্ছি। লাউ শাক ছিল, তো লাউ শাক দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে কিছু ছোট চিংড়ি মাছ ছিল, সেগুলো দিয়ে একটু মাখা মাখা করে তরকারি রান্না করব, তো সেটা বসিয়ে দিচ্ছি। এবারই সবচেয়ে বাড়িতে বেশি দিন থেকে গেলাম। 14 দিনের দিন আমরা বাড়ি থেকে ঢাকায় চলে আসি। বাড়িতে থেকে যেমন নিজেদের ইম্পর্ট্যান্ট কিছু কাজও সেরেছি, তেমনি কিন্তু বাচ্চাদের পড়ালেখারও 12টা বাজিয়েছি। অনেকে শুনলে হয়তো বা বলবেন যে এত কেন বারবার বলছেন। আসলে একটা জিনিস রেগুলারিটি মেনটেন করলে কিন্তু সেই জিনিসটার রেজাল্ট বা ফল ভালো হয়। যখনই আমি সেখানে গ্যাপ দেওয়া শুরু করব তখন কিন্তু আলটিমেটলি সেখান থেকে আর কোনো রেজাল্ট পাবো না। আর ওই কারণেই কিন্তু আমার মনের ভিতরে খসখস করছে। আর দেখা যায় যে সুভান না রেগুলার পরীক্ষা লেগেই থাকে ক্লাসের ভিতরে, তো প্রতিদিনই পরীক্ষা থাকে আর সারপ্রাইজ টেস্টগুলোই প্রতিদিন হতে থাকে। তো আগে একবার যখন রোজার আগে একদিনের নোটিশে বাড়িতে এসেছিলাম যে আব্বা রোজার ভিতরে কাদের কাছে থাকবে বা আমাদের কাছে থাকতে চায় কিনা, তখনও কিন্তু সেদিন সুভার একটা পরীক্ষা বাদ পড়ে গেছে। আর এই নাম্বারগুলো ফাইনালের সাথে অ্যাড হয়, দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা না দিলে কিন্তু সেই নাম্বারটা অ্যাড না হলে কিন্তু এত কম্পিটিশন থাকে, তখন কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি লাউ শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি, একবারেই আমি বসিয়ে দিচ্ছি। এখন শাকটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নার একটা ফাঁকে আসলাম যে আমার বাচ্চারা কি করছে। তো এখানেও কিন্তু আমার ওয়াসিফ একটা দোস্ত পেয়ে গেছে। আমাদের দোতলায় যে ভাই থাকেন ভাড়া হিসেবে, কলেজের টিচার, ওনার ছেলে আর আমার ছেলে একই ক্লাসে পড়ে, বয়সটাও একই,
কেজিতেই পড়ে, আবার দুজনে একই রকমের গেঞ্জিও পরেছে, দুজন দুজনকে দোস্ত বলে ডাকে। তো যাই হোক, দেখে আসলাম বাচ্চারা খেলাধুলা করছে। আর ওদের দুই ভাই বোনের সাথেই কিন্তু আমার দুইটা বাচ্চা সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। দেখা যাচ্ছে যে সুভা বেশ কিছুটা সময় দোতলা গিয়েই ওই ভাবির ওখানেই সময় কাটিয়ে আসে, ভাবির বড় মেয়ের সাথে। তো এইভাবে করে যদি খেলাধুলা করে, টাইম পাস করে, পরে দেখা যায় কি বাসায় এসে ওদের পড়ালেখার প্রতি একদমই মন থাকে না, যেটা এখন আমি ফেস করছি। তো বাচ্চাদের অবস্থাটা এমনই যে অভ্যাসই হচ্ছে যে সবচেয়ে মূল বড় বিষয়, আর ওদের পিছনে লেগেই থাকতে হয়। আবারও কিচেনে চলে এসেছি আমি, আর এসে যে কাজটা করছি এখন, আমি কিছু পুঁটি মাছ ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা আমি মরিচ পেঁয়াজ দিয়েই ভেজে নিব। তো তেলের উপরে আগে পুঁটি মাছগুলো দিয়ে নিয়েছি, আর এই তো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নিব। আপনাদের সাথে খুলনা এলাকার পানির গল্প একটু শেয়ার করি। আমাদের এখানকার পানি এত বেশি লবণাক্ত তা বলার না, এবং পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আপনারা তো এর আগেও আমার গ্রামের ব্লগগুলো দেখেছেন এবং শুনেছেন যে আম্মা কিন্তু রান্নাঘরে কয়েক রকমের পানি রাখে, অর্থাৎ এক ধরনের পানি কেনা পানি রাখে, এক ধরনের আরেক কলের বা টিউবওয়েলের পানি রাখে, আবার কিছু পানি বৃষ্টির থাকে, আবার কিছু পানি অন্য জায়গা থেকে রিফাইন করা পানি সেটা কিনে এনে তারপরে খেতে হয়। তো বাড়িতে গেলে দেখা যায় যে সুভার বাবা বোতলের যে পানিগুলো থাকে 8 লিটার করে 5 লিটার করে ওই বোতলগুলোই কেনে, এক একটা শেষ হয় পরে গিয়ে আবার কেনে। আর এই পানিগুলো ব্যবহার করতে করতে স্কিনও ভালো থাকে না, চুল তো আঠা আঠা হয়ে যায়, 2 দিন পরে চুলের ভেতরে আর হাত দেওয়া যায় না, এমনটাই অবস্থা। তো কয়দিন থাকতে থাকতে আমাদের অবস্থা সব 12টা বেজে গেছে। আর এই যে এখন গোসল করে এসে সব কাপড় চোপড় নেড়ে দিলাম বারান্দায়, এরপরে নামাজ পড়ে টেবিলে ভাত দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের খাবারগুলো ছিল এই যে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে ঝোল মাখা মাখা করে, ছোট পুঁটি মাছ ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। পাশে যেটা দেখছেন সেটা পেঁপে মাখানো, ওই যে শুকনো মরিচ দিয়ে, তেঁতুল দিয়ে। এখন যে ফুটেজটুকু আপনারা দেখছেন এটা নেক্সট দিন সকালবেলা 31 তারিখ। আজ হচ্ছে আমরা দুপুরের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো তার আগে আসলে মিস্ত্রিরা এসেছে, মিস্ত্রিরা কাজ করছে এই 2 দিন। আসলে ঈদের সময় মিস্ত্রিরা বাড়ি থাকে না, ওনারাও বেড়াতে যায়, ওনাদেরকে পাওয়া যায় না। তো এত বেশি সময় লেগেছে আসলে এ কারণেই। এটা আমার শ্বশুর শাশুড়িরই একটা জায়গা। তো জায়গাটা এমন, দেখেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই জায়গাটা, কিন্তু এখানে যারা বাড়ি করে থাকছে তারা দেখেন রাস্তার কোনো জায়গা না রেখে আমাদের জমির উপর দিয়েই তারা যাওয়া আসা করছেন। তো এটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে বা হবে বলে মনে করে আমার শ্বশুর এই সিদ্ধান্ত নিয়েছে যে বাউন্ডারি দিয়ে দিবে। তো যার কারণে এখন মিস্ত্রি লাগিয়ে এখানে বাউন্ডারি দিয়ে দেওয়া হচ্ছে জমিতে। তো বাড়িতে বেশি থাকার আরও একটা কারণ হচ্ছে এইটা যে মিস্ত্রিদেরকে আসলে সময় মতো পাওয়া যায় নাই, আর যখনই পাওয়া গিয়েছে তারাও 3 দিন মোটামুটি সময় নিয়েছে। তো আজই হচ্ছে শেষ দিন এই কাজটা শেষ হবে, তারপরে হচ্ছে যে সুভার বাবা গাড়িতে উঠবে, বা সেইভাবে করেই আমরা প্ল্যানটা করেছি যে কাজ শেষ করে একদম আব্বাকে বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে গাড়িতে উঠবো। তো যারা মোটামুটি এখানে আছেন আশেপাশে তারা আমাদের সাথে কোঅপারেশন করছেন, বা যারা যে বিল্ডিংটা করেছেন নতুন আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু টোটালি কোনো রাস্তার জায়গা ছাড়ে নেই, আমাদের জমির উপর দিয়ে যাওয়া আসা করে। তো দেখলাম যে আসার পরে না ভালো ব্যবহার করছে, মাঝে কিন্তু আমাদের বিস্কিট দিয়ে পানি দিয়ে একটা নাস্তাও দিল। আর এখন ওনাদের বাড়ি থেকে ছেলেকে দিয়ে 2টা চেয়ার দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে বসার জন্য। তো এই যে দেখেন 2টা চেয়ার নিয়ে ওনার ছেলে আসছে। তো আমরা আর বসি নাই, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, পাশেই ছিল সুন্দর জমি আর এত সুন্দর চমৎকার ওয়েদার ছিল, বাতাসটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তো আপনাদের ভাইয়া বলছিল যে চলো আর একটু সামনে থেকে দেখে আসি। তো সামনে যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে, আর আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে কিন্তু ফুটেজগুলো এত বেশি ফাস্ট আসছে। যখন স্লো রাখতাম তখন কিন্তু আরও ভালো দেখা যাচ্ছিল আসলে। আর এই যে ধানের যে দৃশ্য, ধান গাছের যে বাতাস আসলে এই যে একবারে নড়াচড়া করে, এক সাইডে শুয়ে পড়ে আবার দাঁড়ায় গাছগুলো, অসাধারণ ছিল এই দৃশ্যটা। আর পাশেই ছিল একটা আম গাছ। আর এরপরে আমি বাড়িতে চলে আসি, যেহেতু আজই ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো সুভা আসিফকে আমি বারান্দায় বসে খাইয়ে দিচ্ছিলাম। এখন বাজে 11:30 মতো। রুহানির স্কুল ছুটি হয়েছে। রুহানি আর
রুহানির আম্মু হেঁটে বাড়িতে যাচ্ছে। তো আমাকে বলছে, ফুপি তুমি বাড়িতে আসবে না? তো আমি বললাম যে না মা, এখন আর যাব না, একটু কাজ আছে, চলে যাব, তাই সব কিছু গোছগাছ করছি। তো ওরা আমার সাথে কথা বলে আবার মা মেয়ে হেঁটে বাড়িতে চলে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন দুপুর 1টার মতো বাজে। আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার বড় বোনকে তো আমাদের সাথেই নিয়ে এসেছিলাম, তো আবার আমাদের সাথেই নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের যে অটোটা সেটা ছেড়ে দিয়েছে। আব্বাকে বিদায় জানিয়ে তারপরে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আর অটো সামনের দিকে চলছে, গোপালগঞ্জ হয়ে আমরা আসব। তো এই তো টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমরা উঠে গেছি। আর আসার সময় আসলে আমার শ্বশুর আব্বার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো হঠাৎ করে ওনার চোখের সমস্যা বললাম যে চলেন, উনি আসবে না, বললো যে কুরবানির সময় আসবে, কিন্তু একটা সপ্তাহ হতে পারিনি বা একদিনও হতে পারিনি। আমরা যেদিন আসলাম পরের দিনই শুনি যে আব্বার চোখের অবস্থা অনেক বেশি খারাপ, আব্বা দেখতে পারছে না। তো যার কারণে কিন্তু আমরা এক মঙ্গলবারে এসেছি, 31শে মার্চ। আব্বা হচ্ছে যে পরের মঙ্গলবার অর্থাৎ এপ্রিলের 7 তারিখে আবার আমাদের বাসায় এসেছে। এখন আব্বা আমার বাসায় আছে, আব্বাকে ডাক্তার দেখানো হচ্ছে। তো সবাই আব্বার জন্য দোয়া করবেন, ওনার চোখে বেশ সমস্যায় ধরা পড়েছে। আর এই তো আমাদের গাড়ি ধীরে ধীরে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। এখন পদ্মা নদীটা পার হব, তো খুব তাড়াতাড়ি ঢাকার মধ্যে ঢুকে যাব আমরা। এই ছিল আমার গ্রামের বাড়ির একদমই শেষ ব্লগটা। আপনাদের কাছে গ্রামের বাড়ির প্রত্যেকটা ব্লগ কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।